নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প মোলান্দির পীরতলায়, লেখক সুজিত নাথ। ঘটনাটা আমার নিজের চোখে দেখা নয়, তবে যার মুখ থেকে শুনেছিলাম সে অতি ধার্মিক মানুষ। তার কথায় অবিশ্বাস করার কোনো কারণ খুঁজে পাইনি। যেমনটা শুনেছিলাম মহসিনের মুখে, তেমন বর্ণনাই দেব এখন। নদীয়ার বিখ্যাত পলাশীর অদূরেই আছে মোলান্দি বলে একটা প্রাচীন গ্রাম। এই গ্রামের পীরতলার খ্যাতি এককালে ছড়িয়ে পড়েছিল আশেপাশের গ্রামে। ওই পীরতলায় বিখ্যাত পীর সাহেব নাকি এসেছিলেন সুদূর পারস্য থেকে। তিনি ছিলেন সিদ্ধ পুরুষ। মন্ত্র পড়ে হাত ঘুরিয়ে যেমন তিনি কঠিন ব্যাধি সারাতে পারতেন, তেমনি ফুল, নিম পাতার সাহায্যে এবং মাটি পোড়া ও তেল পোড়ার সাহায্যেও নিরাময় করে দিতেন বহু রোগ। ফলে পাপী তাপী রুগ্ন মানুষের ভিড় লেগেই থাকত ওই পীরতলায়। আবার অনেক ধার্মিক লোকও আসত তার কাছে সন্ধ্যার অবসরে। নির্জনে উঁচু ঢিবির ওপরে ছোট্ট একটা কুঁড়ে ঘর বেঁধে বাস করতেন তিনি। গভীর রাতে তিনি নাকি জিন পরীদের সাথে কথা বলতেন। পাশেই ছিল একটা শিব মন্দির। এখন তার অস্তিত্ব নেই। নিচে আছে পাতাল ঘর, পাশেই গোরস্থান। গাছপালা আগাছায় ভরা। দিনের বেলায় গা ছমছম ভাব, সন্ধ্যায় তো কথাই নেই। ওই ঢিবিকে কেন্দ্র করে ছড়িয়ে আছে নানা কাহিনী। মন্দিরের পাশেই ছিল একটা বিশাল অশ্বত্থ গাছ। অজস্র বাদুড়ের বাস ছিল ওই গাছে। একদিন প্রবল কালবৈশাখী ঝড় এসে উপড়ে দিল গাছটাকে। ফাঁকা হয়ে গেল কালান্তরের মাঠ। কালের নিয়মেই পীর সাহেবের এন্তেকাল হলো একদিন। ওই পীরতলাও ধীরে ধীরে হয়ে পড়ল ম্রিয়মাণ। তবে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে পীরের উরস উৎসব হয়। ভক্তরা ছলনের ঘোড়া মানত করে, সিন্নি দেয় পীরের মাজারে, পীরতলার ধুলো মাখে গায়ে। ছোট্ট একটা মেলাও বসে ওই উপলক্ষে। ব্যাস, তারপরেই ফাঁকা। আবার ধীরে ধীরে আগাছা জন্মায়। ভাঁট ফুল আর আশ শেওড়া মাথা তোলে। নিম গাছের ডালে টিয়া বসে। গোরস্থানে ভয় জাগে। গা ছমছম করে দিনের বেলাতেও। পীরতলার গায়েই কালান্তরের মাঠ, বিশাল মাঠ। রাতে শুনশান। অতি বড় সাহসী ব্যক্তিও রাতে ওই মাঠে যেতে চায় না। দু একজন নাকি সাহস দেখাতে রাতের বেলায় কালান্তরের মাঠ চিরে পীরতলার দিকে গিয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। কোথায় যে হারিয়ে গেল তারা বলতে পারে না কেউ। কেউ বলে এলো ভুলো নিয়েছে তাদের, কেউ বলে পীর পুকুরে ডুবে মরেছে তারা, কেউ বলে ব্রহ্মদত্তির কবলে পড়েছে তারা। এমন কত কথাই না শোনা যায়। এখন ওই কালান্তরের মাঠে ঠিক ওই পীরতলার পাশেই ছিল মহসিনদের বিঘে চারেক জমি। মাসটা বোধহয় ভাদ্র মাসই হবে। পাট কাটা হচ্ছে জমিতে। মহসিনও হাত লাগিয়েছিল মুনিশদের সাথে। তারপরে একসময় ক্লান্ত হয়ে সে উঠে যায় পীরতলায়, বসে পড়ে নিমের ছায়ায়। সেখান থেকেই লক্ষ্য রাখছিল সে জমির দিকে। ঝাঁ ঝাঁ রোদ। একসময় চোখ দুটো বুজে আসে তার মিষ্টি বাতাসে। গামছাটা পেতে শুয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গেই
দু চোখে নামে গভীর ঘুম। ঘুমের মধ্যেই হঠাৎ তার মনে হলো কে যেন বলছে, বলেই ওর কোমরে পা দিয়ে মারল এক ঠেলা। গড়াতে গড়াতে কিছু দূর গিয়ে চোখ মেলে তাকাতেই চক্ষু স্থির। রীতিমতো ভয় পেয়ে গেল মহসিন। কিন্তু মহসিন সাচ্চা মুসলমান, 5 ওয়াক্ত নমাজ পড়ে সে নিয়মিত। তাই সাহস সঞ্চয় করে ক্ষীণ কণ্ঠে জানতে চাইল, কে কে তুমি? বলে ছুটে এসে দুহাত দিয়ে গলা টিপে ধরে মহসিনের। লাগছে লাগছে, দম বন্ধ হয়ে যাবে, ছাড়ো ছাড়ো, যাচ্ছি যাচ্ছি বলতে বলতেই জ্ঞান হারায় সে। কতক্ষণ যে ওই অবস্থায় ছিল খেয়াল নেই তার। জ্ঞান ফিরলে চোখ মেলে দেখে এক দীর্ঘদেহী পুরুষ তার মাথায় হাত বুলোচ্ছেন। সাদা চুল, সাদা দাড়ি, আর এক দফা বিস্ময়ের পালা মহসিনের। আপনি কি পীর সাহেব? ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করে সে। मैं हूं। जा बेटा, घर जा, कोई तकलीफ तो नहीं? आदाब पीर साहेब, आदाब आदाब বলতে বলতেই কেমন যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সে। মহসিনের যখন জ্ঞান ফিরল তখন সে ঘরের মধ্যে খাটে শুয়ে, উদ্ভ্রান্তের মতো দৃষ্টি তার। ওঝা এলো, হেকিম এলো, দরবেশ এলো, ঝাড়ফুঁক চলল টানা 3 দিন। সম্পূর্ণ সুস্থ হতে লেগে গেল আরও 7 দিন। তবে ওর কোমরের ব্যথাটা সারতে লেগেছিল পাক্কা 6টি মাস। আর গলার সেই কালশিটে পড়া দাগটা এখনো তার সঙ্গী। বাঘে ছুলে নাকি 18 ঘা, আর ভূতে ছুলে কত ঘা বোঝো তাহলে। মহসিন পরে শুনেছিল রহিম বক্স নামে এক পালোয়ান নাকি সত্যিই ছিল পলাশিতে। পীরতলার কাছে যে প্রাচীন শিব মন্দিরটা ছিল, সেই মন্দিরের গর্ভে ছিল একটা বিশাল ত্রিশূল পোতা। ওই ত্রিশূলটি কেউ টেনে তুলতে পারেনি। শেষে ওই রহিম বক্সি নাকি এক টানে তুলে ফেলে সেটা। কিন্তু সেই রাতেই মুখ দিয়ে রক্ত উঠে মারা যায় সে। সেই থেকেই কালান্তরের মাঠে ঘুরে বেড়ায় সে তার অতৃপ্ত বাসনা নিয়ে। সেদিন ঠিক ওই সময়েই দয়ালু পীর সাহেব যদি না আসতেন, তাহলে রহিম বক্সের শিকার যে আরও একটা বাড়ত সে বিষয়ে সন্দেহ নেই। রহিম বক্সের ঘাঁটি যে ওই গোরস্থানেই। মহসিনের বাবা সেই বছরই পীরতলার জমিটা প্রায় জলের দরেই বিক্রি করে দিয়েছিলেন। জমি আগে না ছেলে আগে? মহসিন তারপরেই চলে আসে পলাশির বাজারে। মাঠের কাজ ছেড়ে হয়ে পড়ে ডাক্তার। হালে চাকরিও পেয়েছে সক্রিয় রাজনীতির কল্যাণে। রহিম বক্সের সাধ্য কি এখন তার নাগাল পায়? মারবে এক হাতুড়ির ঘা, তখন বুঝবে ঠেলা। এতক্ষণ আপনারা শুনছিলেন সুজিত নাথের লেখা গল্প মুলান্দির পীরতলায়। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।